হ্যালো ভাই আপুরা, আমি নিলয় আবার চলে আসলাম তোমাদের ভেক্টর রিলেটেড যে ইন ডিটেলস ফিজিক্স কোর্সের ক্লাস চলতেছে সেই ক্লাসের পার্ট 8 নম্বর পার্ট নিয়ে। টপিক দেখতে পাচ্ছ ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস নিয়ে আসলে কথা বলতে গেলে প্রথমে আমাকে বলতে হবে ক্যালকুলাস বেসিক্যালি কী, দেন ক্যালকুলাসের সাথে রিলেটেড অপারেটর বলতে কী বোঝায়, এরপরে ভেক্টর অপারেটর কী, এই সকল ব্যাপার স্যাপার নিয়ে কথা না বলে আসলে ভেক্টর ক্যালকুলাস পড়ানো যায় না বা ভেক্টর ক্যালকুলাস নিয়ে কিছুই বলা যায় না। সো ভেক্টর ক্যালকুলাস ইজ রিয়েলি দ্য ইনিশিয়েটিভ। ওকে, একবারে প্রথম বা প্রাথমিক একটা ব্যাপার স্যাপার যেগুলো নিয়ে কথাবার্তা বলে আমরা মূলত বিভিন্ন সাইডে চলে যেতে পারি। ওকে, ফার্স্ট আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে এই ক্লাসে একটু সামান্য আলোচনা করব। কিছু সূত্র দেখব যেগুলো আমাদের ফিউচারে গতিবিদ্যায় বলবিদ্যায় কাজে লাগবে, ওই সকল কিছু ক্যালকুলাস রিলেটেড কিছু সূত্র আমি লিখব। অ্যান্ড দেন আমাদের যে নেক্সট পার্ট আসবে, পার্ট 9, দ্য লাস্ট পার্ট অফ দ্য ভেক্টর ফেনোমেনা, সেই ক্লাসে আমরা ভেক্টর ক্যালকুলাসের কিছু প্রয়োগ, কার্ল, গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্স, এগুলো নিয়ে কাজ করব। তো আসো শুরু করা যাক। ক্যালকুলাস কী? ওকে, তো যদি আমাকে কেউ জিজ্ঞেস করে ক্যালকুলাস কী, বা আমি যদি কখনো কারো কাছে উত্তর দেওয়ার জন্য বাধ্য হই ক্যালকুলাস কী, তখন আমি উত্তরটা দিই শুধু সোজা বাংলায়, যে এরকম: ক্যালকুলাস গণিতের একটা শাখা যেখানে আমি দুইটা জিনিস নিয়ে কাজ করি, ভাঙা এবং গড়া। ওকে, সো ভাঙা মানে কি? ভাঙা মানে হলো যে ডিফারেন্সিয়েশন, মানে আমি খুব ক্ষুদ্র 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 করে ভাঙবো। আর গড়া মানে কি? ইন্টিগ্রেশন, আমি খুব ক্ষুদ্র 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 অংশ একত্রিত করব। ওকে, সো কেন এই ভাঙা গড়া ইম্পর্টেন্ট? ভাঙা গড়াটা ইম্পর্টেন্ট কারণ হলো যে যত তুমি ভাঙবা, ওকে, যত তুমি ভাঙবা তত তোমার সূক্ষ্মতার যে ব্যাপারটা আছে, যত তোমার ক্ল্যারিফিকেশান বলো বা অ্যাকুরেসি বলো, যত তুমি সূক্ষ্মভাবে ভাঙবা, যত বেশি তুমি সূক্ষ্মভাবে জাজ করবা, রেট অফ চেঞ্জ নিয়ে কাজ করবা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পর্যায়ে, তত তোমার ক্যালকুলেশন বলো, তোমার ডাটা বলো, সব কিছু কী হবে? অ্যাকুরেট হবে। ফর দিস অ্যাকুরেসি, মানে এই অ্যাকুরেসিটা যাতে আমি পারফেক্টলি আনতে পারি, এই কারণেই কিন্তু আমার ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশনের প্রয়োজন। আবার একইভাবে যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিস তুমি একত্রিত করতে পারবা, তত তুমি একটা অ্যাকুরেট আউটপুট পাবা, অ্যাকুরেট একটা এরিয়া জানতে পারবা কোনো একটা যে সকল ব্যাপার নিয়ে তুমি কাজ করতেছো। হয়তো বেগের লেখচিত্র হতে পারে, অথবা হতে পারে তরঙ্গের লেখচিত্র, যাই হোক না কেন, যে কোনো গ্রাফ নিয়ে যখন তুমি বা যে কোনো একটা টপিক নিয়ে যখন তুমি কাজ করবা, ওই টপিকটা বা যে কোনো একটা প্যারামিটার নিয়ে যখন তুমি কাজ করবা, যখন তুমি এটাকে অনেক কী করতে চাইবা, সূক্ষ্মভাবে পারফেকশনের কাছাকাছি যেতে চাইবা, তখন তোমার ইন্টিগ্রেশনটাকে কাজে লাগাইতে হবে জোড়ানোর জন্য, মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে অ্যাটাচ করব। আর ভাঙার জন্য মানে ক্ষুদ্র ভেঙে ভেঙে আরও ভেঙে দেখবো, আরও ভেঙে দেখবো, মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে জানবো, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে জানবো। এটা যখন হয় সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হয় ডিফারেন্সিয়েশন। ওকে, ক্যালকুলাস নিয়ে এতটুকুই কথা, মানে অনেক বড় একটা ব্যাপার ক্যালকুলাস। আমি তোমাকে এখানে ক্যালকুলাস নিয়ে বেশি জ্ঞান দিব না, কারণ ক্যালকুলাস নিয়ে জ্ঞান দেওয়ার জন্য মানে এটা ভেক্টর অধ্যায়, এটা ক্যালকুলাস অধ্যায় না। এখানে আমি জাস্ট নর্মালি ক্যালকুলাস কি তার একটা প্রাথমিক ধারণা তোমাকে দিলাম, ভাঙা এবং গড়া। এবার আসো অপারেটর কি। ক্যালকুলাস কি তো বললাম, এরপর আসো অপারেটর কি। অপারেটরের বাংলায় যদি তুমি চলে যাও তাহলে হবে কি? অপারেটর মিন্স হু অপারেট। ওকে, যদি আমি তোমাকে একটা বাচ্চা কালের উদাহরণ দিই, সাপোজ রুট, এটা একটা কি? এটা একটা অপারেটর। কেন এটা একটা অপারেটর? কেন? কারণ এ অপারেট করে, ডিল করে। কাদের সাথে ডিল করবে? এই অপারেটরে কি একলা একলা কোনো মিনিং আছে? রুট দিলাম, কোনো মিনিং আছে? কোনো মিনিং নেই, জাস্ট রুট লিখে দিলাম, তোমারে বললাম এটা কি, তুমি বলবা রুট ওভার, ওকে, দেন নাথিং, কোনো ধরনের আর কোনো উত্তর নেই, এরপরে কোনো উত্তর নেই। বাট যখন আমি তোমাকে বলবো রুটের নিচে ধরে একটা সংখ্যা দিলাম আমি 9, তখন তোমার কথা মানে তোমার কাছে উত্তর থাকবে, জবাব থাকবে। তুমি বলবা কি? রুট ওভার 9 মিন্স 9-এর বর্গমূল, আমি এখানে 9-এর বর্গমূল করছি। ওকে, এই কথাটা তুমি বলতে পারতেছো কখন? যখন তুমি অপারেটরের সাথে একটা ডেটা, একটা সংখ্যা বা কিছু একটা দিচ্ছ। সো অপারেটর নিজে নিজে কিছুই না, অপারেটর নিজে নিজে নাথিং, অপারেটরের নিজের কোনো মিনিং নেই। অপারেটর তখনই মিনিংফুল হবে যখন তাকে আমরা অন্য কোনো একটা সংখ্যা বা অন্য কোনো একটা এলিমেন্টের মাধ্যমে ইন্ট্রোডিউস করব। অর্থাৎ বলতে পারো যে এই অপারেটরটা মানে এই রুটটা এই 9-এর সাথে কাজ করবে। রুটের একলা একলা কোনো ধরনের কোনো কাজ বা কোনো মিনিং নাই, বাট যখনই আমি একটা সংখ্যা ইনপুট দিয়ে দিব, তখনই এই রুটটা এক ধরনের কী হয়ে যাবে? কাজের লোক বা এক ধরনের আমাদের জন্য প্রয়োজনীয় একটা বস্তু হয়ে যাবে। ওকে, সো অপারেটর মিন্স, অপারেটর বলতে বোঝায় এই টাইপের কিছু জিনিসপত্র যাদের নিজস্ব কোনো মিনিং থাকে না, তবে কোনো একটা সংখ্যা বা কিছু আসলে তখন এরা মিনিংফুল হয়ে ওঠে। ওকে, দ্যাটস অ্যাবাউট অপারেটর। এখন আসো ভেক্টর ক্যালকুলাস যখন আমরা যাব, তখন আমাদের ভেক্টর ক্যালকুলাসের যখন আমার একটা অপারেটর লাগে যার নাম হলো যে ন্যাবলা অপারেটর। এই যে এটাকে বলা হয় ন্যাবলা অপারেটর, ন্যাবলা।
এই ন্যাব ল অপারেটরটা আমাদের প্রয়োজনীয় হয়ে ওঠে যখন আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে কাজ করি। সো এই ন্যাব ল অপারেটরটা মূলত কি? এই ন্যাব ল অপারেটরটা মূলত হলো কিছুটা এমন, del by del x I cap plus del by del y j cap plus del by del z k cap। এই জিনিসটা যে লিখলাম আমি, এই যে এটা হচ্ছে ন্যাব ল অপারেটর। এখন তোমার কোয়েশ্চেন আসবে, ভাই হোয়াটস দিস, হোয়াটস দিস, হোয়াটস দিস? আচ্ছা, এটা কি, এটা কি, এটা কি? সো এটা যদি আমি ডিটেলসে বলি, মূলত আমি যে একটা কথা একটু আগে বললাম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে ভাগ করব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে ভাগ করব। এই যে ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতর অংশে যে ভাগ করতেছি, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অংশে যে ভাগ করতেছি, তো একটা অপারেটর দিয়ে আমি এই জিনিসটাকে ডিনোট করি। সেই অপারেটরটা হলো যে ডি অফ ডি এক্স। এখন কখন আমি এক্স লিখি? যখন আমি এক্সের সাপেক্ষে, যখন আমি এক্স অক্ষের সাপেক্ষে কী করি? ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে ভাঙি। অর্থাৎ তুমি বলতে পারো যে যখন আমি এক্সের সাপেক্ষে পরিবর্তন নির্ণয় করি। মানে এটা কি? মানে হলো যে সাপোজ আমি কিছু একটা কোনো একটা রাশি নিয়ে কাজ করলাম, যে রাশি নিয়ে কাজ করার পরে এরকম একটা গ্রাফ আসলো, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, গ্রাফটাকে তুমি প্লট করলা, প্লট করার পরে এরকম কিছু একটা কার্ভ পাইলা। তো এই যে এক্সের মান একটু একটু বাড়ার জন্য ওয়াইয়ের মান একটু একটু বাড়তেছে, এক্সের মানের পরিবর্তনের জন্য ওয়াইয়ের মানে একটা পরিবর্তন হচ্ছে না এখানে? এই এক্সের মানের পরিবর্তনের জন্য ওয়াইয়ের মানের যে পরিবর্তনটা, ওই পরিবর্তনের যে হার, এক্সের মানের পরিবর্তনের জন্য ওয়াইয়ের মানে কী হচ্ছে? পরিবর্তন হচ্ছে। ওই পরিবর্তনের যে হার, তাকে আমরা প্রকাশ করতেছি ডি বাই ডি এক্স দিয়ে। এই ডি বাই ডি এক্স কিন্তু অপারেটর, এটা কোনো মিনিংফুল জিনিস না যতক্ষণ পর্যন্ত না এখানে আমি কিছু একটা এক্স রেটেড মানে 5x অথবা সামথিং কিছু না কিছু একটা যতক্ষণ না দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মিনিংফুল না। একইভাবে যখন আমি ওয়াই লিখতেছি, ডেল বাই ডেল ওয়াই মিনস কি? মিনস হলো যে ওয়াই অক্ষের সাপেক্ষে পরিবর্তনের হার, ডি বাই ডি জেড মানে জেড অক্ষের সাপেক্ষে পরিবর্তনের হার। ওকে, দ্যাটস কল ন্যাব ল অপারেটর। ন্যাব ল অপারেটর কিন্তু এখন কিন্তু এটা কোনো মিনিংফুল ব্যাপার না। যখন আমি এটার সাথে অন্য কোনো একটা ভেক্টর ফিল্ড, ডট গুণ, ক্রস গুণ অথবা জাস্ট নর্মালি একটা স্কেলার ফিল্ড রাখবো, একটা ডট গুণ করবো, একটা ভেক্টর ফিল্ডের সাথে আমি হয়তো এটা ডট গুণ বা ক্রস গুণ করবো, অথবা একটা স্কেলার ফিল্ডের সাথে এটা নর্মাল একটা বীজগাণিতিক গুণ করব, তখন যা কিন্তু এই পুরো অপারেটরটা কী হবে? মিনিংফুল হবে। এই যে বললাম যে এখন যে একটা লাইন বললাম গত 10-15 সেকেন্ড ধরে, স্কেলার ফিল্ডের সাথে ভেক্টর ফিল্ডের সাথে, এগুলো নিয়ে কিন্তু পরবর্তী ক্লাসে পড়া, সব ওগুলোতে না যে আমরা আপাতত একটু ক্যালকুলাস নিয়ে কথাবার্তা বলি। ওকে, তো আমি অপারেটরটা লিখলাম। এখন দেখো আমি যে কথাটা বলতেছিলাম ডি বাই ডি এক্স নিয়ে, ওইটা একটু কী করে বলি, এটা আর একটু সুন্দর করে সাজায় বলি। ব্যাপারটা কিছুটা এরকম, এই ধরো এটা হলো আমার ওয়াই অক্ষ, এটা হলো আমার এক্স অক্ষ, এ হলো আমার একটা গ্রাফ, যে গ্রাফটা তো আমি স্পষ্টভাবে দেখতেছি এক্সের মান যত বাড়তেছে ওয়াইয়ের মানের কী হচ্ছে? একটা চেঞ্জ হচ্ছে। মানে আমার ডেল অফ এক্সের পরিবর্তনের সাপেক্ষে কী হচ্ছে? ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে। এক্সের পরিবর্তন হলেই ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে, ঠিক কি না? এখন আমি তো বললাম হার, কি বললাম? পরিবর্তনের হার মানেই কিন্তু কি? ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরে যেতে হলে আমাকে কী করতে হবে? পরিবর্তনের হার বের করতে হবে। সো পরিবর্তনের হার বের করা মানে কি? এই যে এককের দিকে চলে যাও। সো ডেল ওয়াই বাই ডেল এক্স এখনও কিন্তু সূক্ষ্ম হয়েছে, একক মানে সূক্ষ্মতর হয় নাই। সূক্ষ্মতর হওয়ার জন্য কি করতে হয়? সূক্ষ্মতর হওয়ার জন্য কি করতে হয়? সূক্ষ্মতর হওয়ার জন্য আমাকে ব্যবহার করতে হয় এই যে লিমিট রিলেটেড কিছু থিওরি বা লিমিট রিলেটেড কিছু নলেজ। লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এই জিনিসটাকে আমরা শর্টকাটে বলি ডি এক্স অফ ওয়াই, যেখানে ওয়াই অবশ্যই কী হবে? ওয়াই অবশ্যই এক্সের একটা ফাংশন হবে, মানে যেখানে ওয়াই সমান মাস্ট এফ অফ এক্স হবে। সেক্ষেত্রে তুমি কী করতে পারবা? সেক্ষেত্রে তোমার ডি বাই ডি এক্সেরটা একটা মিনিংফুলনেস থাকবে আর একটা আউটপুট আসবে। ওকে, দ্যাটস কল ব্যাপার স্যাপার। এখন বলো তো ভেক্টরের ক্ষেত্রে এটা কোথায় ব্যবহার করতে পারি আমরা? ভেক্টরের ক্ষেত্রে এটা কীভাবে ব্যবহার হয় যদি তোমাকে আমি বলি, ভেক্টরের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করি? একটা নর্মাল ভেক্টর রাশি তুমি কল্পনা করো, সরণ একটা কী ধরনের রাশি? ভেক্টর রাশি। ওকে, সরণকে কেন ভেক্টর রাশি বলা হয়? কারণ সরণের একটা নির্দিষ্ট দিক উল্লেখ করা লাগে। সরণ সম্পর্কে সম্পূর্ণ জানতে হলে আমাকে কী করতে হয়? দিক এবং সরণের মান, এই দুটো জিনিস জানা লাগে। সো সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, অবশ্যই সেটাকে আমি কী করতে পারি? একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। অর্থাৎ আমি বলতে পারি যে নর্মাল একজন ব্যক্তি, ওই ব্যক্তি সরণ হয়েছে সামথিং লাইক দ্যাট, এক্স ইজ ইকুয়াল টু 3i
প্লাস 2j প্লাস 5k, এই যে এরকম টাইপের একটা সরণ হয়েছে। ওকে, আচ্ছা একটু একটু ইয়া করে একটু মানে আরও সুন্দর করে ডাটা লিখি। আমি 3i এগুলো না লিখে ধরো আমি কি লিখতাম, আরও সুন্দর করে লিখি এভাবে 3 × t i ক্যাপ প্লাস 2 × t স্কোয়ার j ক্যাপ প্লাস 5 × t স্কোয়ার k ক্যাপ। ওকে, এরকম ধরো সরণ হয়েছে। সরণের যে রাশিমালা বা সরণটাকে আমি প্রকাশ করতে পারতেছি কীভাবে, এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে প্রকাশ করতে পারতেছি। ওকে, এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে প্রকাশ করতে পারলাম। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা সরণ যদি এরকম হয়, একজন ব্যক্তির সরণকে যদি আমি এভাবে প্রকাশ করতে পারি, তাহলে ওই ব্যক্তির বেগ কত? তোমাকে প্রকাশ করলাম যে ওই ব্যক্তির বেগ কত, তখন তুমি কি বলবা? আমরা জানি v সমান কি, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। ওকে, এগুলো পরবর্তী গতিবিদ্যার অধ্যায়ে আছে, আরও ডিটেলসে জানবা। সো v সমান আলটিমেটলি লেখা যায় d/dt অফ s, অর্থাৎ বেগের যে রাশিমালাটা পাবা, ত্রিমাত্রিক রাশিমালাটা, ওটা মূলত কী হবে, এই সরণের রাশিমালাটাকে তুমি সময়ের সাপেক্ষে ব্যবকলন করে পাবা। সময়ের সাপেক্ষে যদি তুমি ব্যবকলন করো, সেক্ষেত্রে তুমি কিন্তু কি পেয়ে যাবা, বেগের এই যে ভেক্টর মাধ্যমে বা আয়তনিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে বেগের রাশিমালা তুমি পেয়ে যাবা। সো আলটিমেটলি তুমি কি করবা, d/dt অফ এই যে এটা করবা, d/dt অফ 3t প্লাস 2t, d/dt অফ 3t i 2t স্কোয়ার j প্লাস 5t স্কোয়ার k, এই টাইপের কিছু একটা করবা। ওকে, এরকম কিছু কাজ কারবার হবে। তো আসলে এই যে কথাটা বললাম, আমি তোমাকে এই কথাটার আলোকে একটা ম্যাথ করাই আগে, এই কথাটার আলোকে একটা ম্যাথ করায় দিয়া এরপরে তোমাকে আমি কি বলে এটাকে আর একটু ডিটেলসে বলি কিছু জিনিস এখানে আমি যে ইউজ করবো ওইসব ব্যাপারে। ওকে, তা আসো আমি বই থেকে একটা ম্যাথ তুলি। ম্যাথটা এখানে কি লিখছে যে অবস্থান ভেক্টর, সরণ মানে কিন্তু যদি এক লাইনে বলতাম, একটা ওয়ার্ডে বলতাম, সরণ বলতে কিন্তু বোঝায় অবস্থান ভেক্টরের পরিবর্তন। ঠিক আছে, সরণ বলতে কিন্তু বোঝায় অবস্থান ভেক্টরের পরিবর্তন। তো এখানে যে উদাহরণটা দিছে, অবস্থান ভেক্টর সমান সমান বলে দিচ্ছে আর ইজ ইকুয়াল টু, ওরা সোজা একটা দিয়ে রাখছে এই যে এরকম, এই যেটা হলো যে অবস্থান ভেক্টর। দেন বলছে যে অবস্থান ভেক্টরকে ব্যবকলন করে বেগ ও ত্বরণ নির্ণয় করো। এই যে কথাটা বলে দিছে, বেগ ও ত্বরণ নির্ণয় করতে বলে দিছে। তো আমরা কি জানি, আমি একটু আগে তোমাকে বললাম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরে যখন যাব, মানে আমার বেগ মানে কি, বেগ মানে হলো যে সরণের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে সরণের যে পরিবর্তন তাকে বলা হয় বেগ। আরও যদি ডিটেলস করি বা আরও যদি ভাঙি, সময়ের একবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ব্যবধান, মানে সময়ের ব্যবধান যখন শূন্যের কাছাকাছি, তখন সময়ের ব্যবধানের সাপেক্ষে সরণের যে পরিবর্তন বা অবস্থান ভেক্টরের যে পরিবর্তন তাকেই বলা হচ্ছে কি, বেগ। তাহলে সময় সাপেক্ষে পরিবর্তন মানে কি, এই যে d/dt আর এই যে আর ভেক্টর, আলটিমেটলি কি আসবে, এরকম হয়ে দাঁড়াবে না, d/dt অফ x i ক্যাপ প্লাস d/dt অফ y j ক্যাপ d/dt অফ z k ক্যাপ। এই যে তাহলে তুমি কি পেয়ে গেলা, তুমি কিন্তু এখানে পেয়ে গেছো খুব সুন্দরভাবে তোমার বেগের মান। এখানে বেগ সমান অবস্থান ভেক্টরের পরিবর্তন সময়ের সাপেক্ষে। সো এই যে বেগ ভেক্টর পেয়ে গেছো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, এই যে আয়তনিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে তুমি কি পেয়ে গেছো, বেগের মান পেয়ে গেছো। ওকে, এখন যদি তোমাকে ত্বরণের কথা বলি, ত্বরণ মানে কি, ত্বরণ মানে হলো যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হইলে বেগের যে পরিবর্তনটা হয়, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হইলে বেগের যে পরিবর্তনটা হয় সেটাকে বলা হয় কি, ত্বরণ। সো সে অনুযায়ী আমি যদি লিখি এখন ত্বরণ সমান সমান কি হবে, ত্বরণ সমান সমান হবে যে d/dt অফ v, এই যে d/dt অফ v, তা আলটিমেটলি কী দাঁড়াবে, কিছুটা এরকম d/dt অফ x, আচ্ছা d/dt অফ d/dt x i ক্যাপ প্লাস d/dt অফ
ডি বাই ডিটি অফ ওয়াই, দেন এই যে জে ক্যাপ, আই ক্যাপটা বাইরে লিখি, দেন প্লাস ডি বাই ডিটি অফ জেড কে ক্যাপ। ওকে, তো তুমি যদি ভালো মতো দেখো ডি বাই ডিটি দুইবার করে করে দ্যাটস আমি শূন্য মতো লিখে দিতে পারতেছি ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার এক্স আই ক্যাপ ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার ওয়াই জে ক্যাপ প্লাস ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার জেড কে ক্যাপ। ওকে, এখন আমি এখানে যে কাজগুলো করছি এগুলো দেখে তোমার মাথায় 2-3টা কোয়েশ্চেন আসতে পারে। ভাই ডি বাই ডিটি অফ আর মানে তো ছিল ডি বাই ডিটি অফ এটা ফুলটা, তো আপনি ভাই ভেঙে ভেঙে কেমনে লিখছেন? ওকে, এটা নিয়ে এই প্রশ্নটা উত্তর দিব। এরপরে তোমার দ্বিতীয় প্রশ্ন আসতে পারে ডি বাই ডিটির সাথে ডি বাই ডিটি আপনি গুণ কেমনে করছেন, অপারেটরে গুণ কীভাবে করে, এই দুটো প্রশ্ন উত্তর দিব। বাট এর আগে দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা। এখানে আমরা জাস্ট কী করছি, আমার আর ভেক্টর রাশিটা দেওয়া ছিল, এই আর ভেক্টর রাশিটাকে আমি এভাবে করে বেগ বের করছি সময় সাপেক্ষে পরিবর্তনের হার, এবার ত্বরণ বের করছি সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারছো। এখন যে দুইটা কোয়েশ্চেন আসছে ওই দুইটা কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি। প্রথম কোয়েশ্চেন, এটা মুছি, হ্যাঁ এটা মুছতে হবে, নাহলে তো কোয়েশ্চেন উত্তর দেওয়া যাবে না। প্রথম কোয়েশ্চেনটা ছিল এরকম কিছু একটা, এই যে ভাই ডি বাই ডিটি অফ এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, এটাকে আপনি এভাবে কেমনে লিখছেন, ডি বাই ডিটি অফ এক্স আই ক্যাপ আলাদা করছেন, তারপর ডি বাই ডিটি অফ জেড ওয়াই জে ক্যাপ আলাদা করছেন, তারপর ডি বাই ডিটি অফ জেড কে ক্যাপ আলাদা করছেন। কীভাবে করছি? এটা করছি যে আমার ক্যালকুলাসের একটা সূত্র আছে, ডি বাই ডিএক্স অফ ইউ প্লাস ভি সমান সমান ডি বাই ডিএক্স অফ ইউ প্লাস ডি বাই ডিএক্স অফ ভি। ওকে, এখানে যদি প্লাস থাকে প্লাস হবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হবে। এই জিনিসটা জাস্ট ডি বাই ডিএক্সের যে লিমিটের মাধ্যমে, মানে ডি বাই ডিএক্স তো একটা কি বেসিক্যালি লিমিটের একটা ব্যাপার স্যাপার না, লিমিটের তো একটা আউটপুট ডি বাই ডিএক্স, মানে 0 পর্যন্ত আমার যদি এক্সের পরিবর্তনটা এক্সের সাপেক্ষে ওয়াই পরিবর্তনের হার, তো এক্সের পরিবর্তনটা যদি 0-এর কাছাকাছি হয় সেক্ষেত্রে ওয়াই পরিবর্তনটা কত, সেটাই তো ডিডিএক্স অফ ওয়াই না। সো ওই যে থিওরিটা, লিমিটের যে থিওরিটা, ওইটাকে ব্যবহার করেই আলটিমেটলি এটা আসে। ম্যাথের ক্যালকুলাসের মধ্যে এটা প্রমাণটা আছে। আপাতত এটা এতটুকুই তুমি মাথায় রাখো, ঠিক আছে? প্রমাণ শিখবা, সব কিছু জানবা। সো ভেক্টর অধ্যায়ের জন্য এতটুকু জানলেই হবে। হ্যাঁ, ইন ডিটেলস ম্যাথ কোর্সে পড়াতে ইন ডিটেলস ফিজিক্স কোর্সে পড়ানো যায় না, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে না। ওকে, এরপরে আসো ভাইয়া, যেটা বলতেছিলাম তোমাকে, একটা মিনিট। হ্যাঁ, তো এরপরে আসো ভাইয়া, যেটা বলতেছিলাম, তো প্লাসের জন্য প্লাস, মাইনাসের জন্য এই যে প্লাস দিলে প্লাস হবে, মাইনাস দিলে মাইনাস হবে। এরপরে যখন আসতেছে সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে এটা ভাই, এই যে ডি বাই ডিটি এক্স, তারপর ছিল আমার আই ক্যাপ, এটাকে আপনি পরের লাইনে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার দেন এক্স আই ক্যাপ, এটা কেমন লিখছেন? এটা কীভাবে লিখতে পারছি জানো? তুমি খেয়াল করে দেখো, তুমি যদি নর্মালি দেখো, হ্যাঁ, ডিটি আর ডি এটা অপারেটর, ঠিক আছে, বাট মূলত যদি একবারে খুব ভালো মতো যদি তুমি ভেবে দেখো, এখানে মূলত কী হচ্ছিল, এখানে হচ্ছিল যে আমি যদি এখানে একটু বাম পাশে লিখি, এখানে ধরো এই যে ডি অফ ডিডিএক্স ইন্টু ডিডিএক্স, তারপর হলো কি ওয়াই, হ্যাঁ, ডিডিএক্স ওয়াই, এই যে এটাই তো। হ্যাঁ, এটা যদি তুমি খেয়াল করে দেখো, এখানে ডিএক্স মূলত কি, ডিএক্সটা আমি কেমনে পাইছিলাম, এই যেভাবে না, লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল এক্স বা ডেল ওয়াই বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ ওয়াই, এরকম করে না পাইছিলাম। তো খেয়াল করে দেখো, এই নিচে যে ডিএক্সটা আছে বা উপরে যে ডিওয়াইটা আছে বা উপরে যে ধরো এই যে ডিটা আছে, এরা কিন্তু ইটসেলফ নিজেরাই একটা কি ক্ষুদ্র সংখ্যা, মানে খুবই ক্ষুদ্র একটা উপাদান। মানে বলতে পারো যে এখানে ডিএক্সের মানটা কি প্রায় 0-এর কাছাকাছি টাইপ একটা ব্যাপার, বাট একটা ভ্যালু আছে। যেহেতু এরা নিজেরাই একটা কি ওয়ান কাইন্ড অফ, মানে
যেহেতু এদের ইটসেলফের একটা ভ্যালু আছে, নিজেদের যেহেতু একটা ভ্যালু আছে, সো এদেরকে যদি আমি গুণ করি এরা কী হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। মানে ভাইয়া তোমাকে বলতে চাচ্ছি যে আমরা নর্মালি কি জানি, এর সাথে গুণ করলে কি হয়, এ স্কোয়ার হয়। এখন এই যে ডি বাই ডিএক্স এটা ইটসেলফ একটা ভ্যালু রাখে, মানে এর একটা মান আছে। কখন, যখন মানে তুমি যখন কোনো কিছু সাপেক্ষে কাজ করবা আর কি, একলা একলা কিন্তু না, একলা একলা কিন্তু না, যখন তুমি বলতেছো কি এক্স অক্ষের এতটুকু পরিবর্তনের জন্য ওয়াই অক্ষের এতটুকু পরিবর্তন হয়েছে, তখন কি হচ্ছে এক্স অক্ষের একটা পরিবর্তন, মানে এক্স অক্ষের যে একটা পরিবর্তন হচ্ছে এটা তোমার বের হয়ে যাচ্ছে, কিন্তু এক্স অক্ষের একটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো ডি তারপরে ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই, এটাকে তুমি ইচ্ছা করলে কি লিখতে পারো, ডি এই যে এভাবে লিখতে পারো। এটা হলো যে একটা ব্যাখ্যা, এটা হলো যে ওয়ান কাইন্ড অফ মানে স্টেটমেন্ট। আমার যে কোনো একজন টিচার নাম মনে নেয়, উনি আমাকে মানে বুঝাইছিল ব্যাপারটা কিছুটা এভাবে যে আমার এখানে ডিএক্সের ইটসেলফ একটা কি আছে, মানে ক্ষুদ্র একটা মান, মানে আমি তো বলতেছি কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পরিবর্তনের কারণে ওয়াই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এক্স অক্ষের পরিবর্তনের কারণে ওয়াইয়ের যে পরিবর্তন সেটাকে বলতেছি ডিডিএক্স অফ ওয়াই। এর মানে কি, এর মানে হলো যে ডিডিএক্সের ইটসেলফের একটা কি আছে, খুবই কম, মানে একবারে নগণ্য একটা ভ্যালু টাইপ আছে, মান আছে, মিনিংফুল মান না বাট মান আছে। ওই মান দুটাকে তাহলে গুণ করলে কি আসবে, স্কোয়ার আসবে, এই কারণে ডিডিএক্স স্কোয়ার লেখা যায়। ওকে, আরেকটা ব্যাখ্যা ছিল এই সেম ব্যাপারে, আরেকটা ব্যাখ্যা ছিল যখন কোনো একটা জিনিসকে তুমি দুইবার ব্যবকলন করো, যখন তুমি কোনো একটা জিনিসকে দুইবার ব্যবকলন করো একই অক্ষের সাপেক্ষে, সেক্ষেত্রে তুমি প্রকাশ করার জন্য এই ওয়েটা ফলো করো। এটা হলো যে আরেকটা ব্যাখ্যা। তুমি যখন কোনো একটা ফাংশনকে দুইবার ব্যবকলন করবা, ধরো এখানে তুমি এক্সের একটা ফাংশনকে এক্সের সাপেক্ষে, ওয়াই হলো এক্সের একটা ফাংশন, সেটাকে তুমি এক্সের সাপেক্ষে দুইবার ব্যবকলন করছো, তো সেক্ষেত্রে তুমি কি করবা, তুমি লিখতে পারবা যে এই যে তুমি এই জিনিসটা লিখতে পারবা ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ওয়াই, মানে এটা বুঝাবে যে তুমি ওয়াইকে এক্সের সাপেক্ষে দুইবার ব্যবকলন করছো। ওকে, উভয় ব্যাখ্যাই সঠিক, মানে আমার কাছে দুইটা ব্যাখ্যার মধ্যে কোনো ব্যাখ্যাই মানে ইয়ে লাগে নাই, দুইটাই কারেক্ট মনে হয়েছে। ওকে, গেল, এতটুকু হলো যে এই পড়াশোনা। এখন এর সাথে আরও কিছু সূত্র আমি লিখে দিচ্ছি, যে সকল সূত্র বা ক্যালকুলাসের যে সকল ইকুয়েশন তোমার ফিজিক্সের ক্ষেত্রে কাজে লাগবে, তো ওগুলো একটু দেখে নাও, বা টুকে নাও, তাহলে তোমার জন্য লাভজনক হবে। সো প্রথম যেটা লিখতেছি সেটা হলো যে ডিডিএক্স অফ ইউ ভি সমান সমান হবে যে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। ওকে, এখানে এবার ডিডিএক্স অফ ইউ ডিভাইডেড বাই ভি, এটা কি হবে ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি ডিভাইডেড বাই ডিডিএক্স অফ ইউ বাই ভি। তো যেটা বলতেছিলাম ডি বাই ডিএক্স অফ ইউ বাই ভি ইজ ইকুয়াল টু ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ঠিক আছে, ভি স্কোয়ারটা কাজে লিখে নিয়ে খেয়াল করে নেয়। আচ্ছা, এই হলো দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এরপরে কিছু সূত্র, এই যে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপর ডি বাই ডিএক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স, তারপর ডি বাই ডিএক্স অফ কজ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, তারপর ডি বাই ডিএক্স অফ ডি বাই ডিএক্স অফ লন এক্স ইজ ইকুয়াল টু 1/x, আর ডি বাই ডিএক্স অফ বাকি সব পেয়ে পারবা। ধরো ডি বাই ডিএক্স অফ রুট এক্স দিলাম, ডি বাই ডিএক্স অফ রুট এক্স তোমাকে দিলাম, তো তুমি কী করতে পারবা, এটাকে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ এই আকারে ভেঙে নিয়ে তারপর করতে পারবা, সেক্ষেত্রেও কাজ হয়ে যাবে। ওকে, আচ্ছা যাই হোক, এই যে সূত্র কয়টা লিখলাম, এই 6-7টা সূত্র, এই 6-7টা সূত্র তোমার কাজে লাগবে যদি তুমি এই কী বলে এটাকে ভ্যাক্টর রিলেটেড ক্যালকুলাসের যে ম্যাথগুলো আসে বা ফিউচারে যে গতিবিদ্যা বা যে সকল জায়গায় তোমাকে পড়তে হবে তখন। ওকে, আর যদি ইন্টিগ্রেশনে কিছু লিখে দিই, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আচ্ছা ভালো কথা, একটা জিনিস মাথায় রাখবা, এখানে ইউ এবং ভি উভয় কিন্তু কী হবে, উভয় কিন্তু এক্সের ফাংশান। মানে কি, মানে ইউ ধরো হইলো এফ অফ এক্স, ভি হইতে হবে জি অফ এক্স, মানে এরা সবাই এক্সের ফাংশন হতে হবে। এছাড়া অন্য কোনো কিছু ফাংশন হলে কিন্তু তখন এদের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। ধরো ইউটি এর ফাংশন, তাহলে এখানে ডিডিএ টি হবে, ধরো ভিটি এর ফাংশন, সেক্ষেত্রে ডিডি অফ টি হবে, সেক্ষেত্রে কিন্তু ডিডিএক্স দিয়ে তোমার অঙ্কর মধ্যে চেঞ্জেস আসবে। আচ্ছা, এটা লিখে রাখা উচিত, ডি বাই ডিএক্স অফ কনস্ট্যান্ট, ডি বাই ডিএক্স অফ
কনস্ট্যান্ট মানে কি, মানে হলো যে এখানে এক্স ছাড়া, এখানে যদি এক্স ছাড়া অন্য কোনো চলকের কিছু হয়, ধরো ওয়াই চলকের, মানে ধরো এখানে এক্সের কোনো ফাংশন নাই, ডিভাইড এক্স অফ, এখানে ধরো এক্সের কোনো ফাংশন নাই, এক্সের ফাংশন ব্যতীত অন্য যে কোনো কিছুর ফাংশন আছে, সেক্ষেত্রে এটা কনস্ট্যান্টের মতো কাউন্ট হবে এবং ডিভাইড এক্স অফ কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কী হবে, 0 হবে। ঠিক আছে, এখন মোটামুটি এগুলোই ইন্টিগ্রেশনের জন্য অনেকগুলো সূত্র আছে, বাট ইন্টিগ্রেশনের এত কিছু লাগে না, জাস্ট যে 2-3টা লাগে ওগুলো লিখে দিচ্ছি। ইন্টিগ্রেশনের অপারেটর হলো যে এটাকে বলা হয় সমাকলন অপারেটর, সমাকলন অপারেটর, হ্যাঁ ইন্টিগ্রাল অপারেটর। সো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা হলো কি, এটা হলো এক্স টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1, দেন প্লাস একটা সি থাকে। এরপরে ধরো ইন্টিগ্রেশন অফ কী দেখাবো, ইন্টিগ্রেশন অফ cos x, এটা হবে যে sin x, তারপর sin x প্লাস সি dx আছে। তো ইন্টিগ্রেশন অফ ধরো sin x dx, সেক্ষেত্রে হবে যে মাইনাস cos x প্লাস সি। তারপর ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x dx, এটা সমান সমান হবে ই টু দি পাওয়ার x প্লাস সি। এগুলাই, ঠিক আছে। আরও কিছু আছে, আরও কিছু জিনিসপত্র নিয়ে পড়াশোনা করা লাগে যেগুলো আমার ম্যাথে লাগে, ফিজিক্সের প্রতিপাদন বা উৎসবের ক্ষেত্রে অত লাগে না, দ্যাটস ওয়াই এতটুকু পর্যন্ত। এগুলোই হলো যে ভেক্টর ক্যালকুলাসের মানে আজকের টপিকটা, ভেক্টর ক্যালকুলাস এবং কিছু প্রয়োজনীয় সূত্র ক্যালকুলাস রিলেটেড। ওকে, হোপ বুঝতে পারছো, জিনিসপত্র সব ঠিকঠাক মতোই বুঝে গেছে। এগুলো থেকে পরের টপিক যেটা আছে গ্রেডিয়েন্ট, তারপর ডাইভারজেন্স, তারপর কার্ল, ওগুলো নিয়ে যখন পড়াবো তখন আমি এগুলোর একটু প্রয়োগ দেখাবো। ন্যাবল অপারেটর যেটা দেখাইছিলাম সবার আগে, ওই ন্যাবল অপারেটরের প্রয়োগটাই বেশি মেজর, ওইটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে শুরু করবো। ওকে, দ্যাটস ফর টুডে, টাটা।